হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কর্নেল কাহিনীর শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করি সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী বরকধ্বজ কচতটপ রহস্যের তৃতীয় এবং শেষ পর্ব। রিকশায় আস্তে আস্তে কর্নেল আমাকে খবরের কাগজে উন্মাদ আশ্রম সম্পর্কে লেখার পূর্ব পরিকল্পনা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। বসতি এলাকা ছাড়িয়ে গিয়ে নদীর ধারে কুমারচক উন্মাদ আশ্রম, উঁচু পাঁচিল ঘেরা, ভেতরে বাইরে উঁচু নিচু গাছপালা, প্রকাণ্ড গেট, তার দুধারে কয়েকটা একতলা সারবন্দি ঘর। রিকশাওয়ালাকে তার দাবি মতো ভাড়াসহ বকশিস মিটিয়ে কর্নেল বললেন, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না, কখন ফিরবো ঠিক নেই। রিকশাওয়ালাকে এই কথাটা বলার কারণ সে সারা পথ ঘ্যান ঘ্যান করছিল স্টেশনে সন্ধ্যার ট্রেন ধরিয়ে দিতে পারবে এবং স্টেশনে যাওয়া শর্টকাট রাস্তা তার জানা। বেজার মুখে এসে চলে গেল। এলাকাটা নিরিবিলি শুনশান, গেটে বাইরে থেকে তালা বন্ধ। বাদিকে বারান্দার থামে ঠেস দিয়ে দাঁড়িয়ে এক ভদ্রলোক সিগারেট টানছিলেন, দৃষ্টি আমাদের দিকে। আমরা তার কাছে গেলে গম্ভীর মুখে বললেন, আলু মটর চটর পটর কাঁচকলা কানমলা ইটকেল বিটকেল পাটকেল থু। অমনি ঘর থেকে একটা লোক বেরিয়ে এলো, তার হাতে ছুরি। বলল, এখনো তুমি যাওনি? ছুরি উঁচিয়ে আসতেই ভদ্রলোক নিচে লাফ দিয়ে পড়লেন। বাঁচাও বাঁচাও, খুন করলে বলে চেঁচাতে চেঁচাতে দৌড়ে উধাও হয়ে গেলেন। লোকটা হাসতে হাসতে ঘুরেই আমাদের দেখতে পেল। বলল, আপনারা কোত্থেকে আসছেন? কর্নেলের পরামর্শ মতো বললাম, আমরা আসছি কলকাতার দৈনিক সত্যসেবক পত্রিকা থেকে। আশ্রমের সেক্রেটারি শচীনবাবুর সঙ্গে দেখা করতে চাই। একটু বসতে হবে তাহলে, উনি 4টে নাগাদ আসেন। পাশের ঘরটা ওয়েটিং রুম গোছের, পরিচ্ছন্ন এবং সোফা সেটে সাজানো। কয়েকটা বুক কেস আছে, দেওয়ালে বিখ্যাত নেতাদের ছবির সঙ্গে সম্ভবত স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের ছবি। লোকটি আমাদের বসিয়ে ফ্যান চালিয়ে দিয়ে চলে গেল। কর্নেল ঘুরে ঘুরে ছবিগুলো দেখছিলেন। তারপর দেখি উনি ক্যামেরায় ছবি তুলতে শুরু করেছেন। এই সময় ধুতি পাঞ্জাবি পরা এক প্রবীণ ভদ্রলোক এলেন। আপনারা নিউজ পেপার থেকে আসছেন? বললাম, আগে হ্যাঁ। বলে আমার আইডেন্টিটি কার্ডটা ঝটপট বের করে ওকে দেখালাম। উনি বললেন, হ্যাঁ, প্রতাপ বলছিল কাগজের লোক পাঠানোর ব্যবস্থা করবে। আমাদের পাবলিসিটি দরকার। এ যুগে পাবলিসিটি ছাড়া কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না। আপনি কি সেক্রেটারি শচীনবাবু? ভদ্রলোক হাসলেন। না, আমার নাম গণেশ দেবনাথ, আমি কমিটির ভাইস প্রেসিডেন্ট। শচীনের আসার সময় হয়ে গেল বলে উনি কর্নেলের দিকে তাকালেন। উনি আপনাদের ফটোগ্রাফার? কর্নেল নমস্কার করে সহর্ষে বললেন, বলতে পারেন, তবে ফ্রিল্যান্স করি। সত্যসেবক দয়া করে আমার 2-1টা ছবি ছাপে টাপে। আসলে ছবি তোলা আমার হবি। গণেশবাবু ওর কথার ভঙ্গিতে হেসে আকুল হলেন। তারপর বললেন, বিখ্যাত নেতাদের ছবি তো সর্বত্র ফলো করে ছাপা হয়, অথচ যারা সত্যিকার স্বাধীনতা যুদ্ধ করেছেন তাদের ছবি কেউ ছাপে না। কর্নেল বললেন, এই ছবিগুলো কাদের? কাইন্ডলি যদি পরিচয় করিয়ে দেন। জয়ন্ত, তুমি নোট করো। হ্যাঁ, এই যে দেখছি প্রদোষ অধিকারী, অমরেশ রায়, সত্যসাধন কুণ্ডু, পরিতোষ লাহিড়ী, দেবীপ্রসাদ দাশগুপ্ত, শচীন্দ্র মজুমদার। হ্যাঁ, এই তো আপনারও ছবি আছে। আর একে চিনতে পারছি, প্রতাপ সিংহ, মিনিস্টার। গণেশবাবু সগর্বে বললেন, আসলে কুমারচক এলাকায় 1942 সালের অগস্ট বিপ্লবের বিপ্লবী আমরা। আমি, প্রতাপ আর শচীন্দ্র বেঁচে পড়তে আছি। আমরা 3জন মাত্র সুস্থ শরীরে জেল থেকে ছাড়া পেয়েছিলাম। বাকি যারা ছিল তারা জেলেই মারা পড়েছিল। কেউ ছাড়া পেল পাগল অবস্থায়, কেউ পরে পাগল হয়ে গেল। সে এক বিশাল ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের অলিখিত অজ্ঞাত অধ্যায়।
বললাম, অমরেশ রায়ের বাংলার অগস্ট বিপ্লব বইটা পড়েছি। পড়েছেন? কোথায় পেলেন? গণেশবাবু নড়ে বসলেন। বইটার কথা শুনেছিলাম। অমরেশ কলকাতায় গিয়ে বাড়িটারি কিনেছিল। কোত্থেকে অত পয়সা পেয়েছিল কে জানে। নিজের পয়সায় বই ছেপেছিল। প্রথমে যখন স্বাধীনতা সংগ্রামীদের জন্য ওই আশ্রম খুললাম আমরা, ও মাঝে মাঝে আসতো। তারপর আশ্রম উঠে গেল, এই উন্মাদ আশ্রম করলাম। বললাম, আপনাদের আশ্রমের প্রচার পুস্তিকা পড়েছি। পড়েছেন? তা তো পড়বেন, আপনারা জার্নালিস্ট। তো যা বলছিলাম, উন্মাদ আশ্রম করার পর অমরেশ এখানে আসা ছেড়ে দিল। কেন তা জানি না। তবে আশ্চর্য ব্যাপার, গত রোববার কাগজে পড়লাম কোন পাগলের হাতে খুন হয়ে গেছে। সেদিনই এখানে সংবর্ধনা সভায় ওর আসার কথা ছিল। তারপর আরও আশ্চর্য ব্যাপার, পরিতোষেরও আসার কথা ছিল। সেও নাকি পাগলের হাতে খুন হয়ে গেছে। সেই পাগল কে জানেন? ওই যে ছবি দেখছেন, দেবী প্রসাদ। বদ্ধ পাগল অবস্থায় এখানে ভর্তি হয়েছিল। হঠাৎ গরাদ বেঁকিয়ে কি করে বের হয়ে গেল কে জানে। তারপর তার কাণ্ড দেখুন, দুজন সহযোদ্ধাকে খুন করে ফেলল। তবে পালানোর পর ভেবে চিনতে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম কাগজে। কারণ দেবী একজন গার্ডকে প্রায় খুন করে ফেলেছিল, তাই ওকে বাধ্য হয়ে সেলে ঢোকাতে হয়েছিল। ডান্ডা বেরিয়েও। কর্নেল ওর কথার ওপর বললেন, দেবীবাবু কিনা জানি না, একজন পাগলকে পুলিশ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অ্যারেস্ট করেছে গতকাল। নাম জিজ্ঞেস করলে বলে বড় ধ্বজ কচত টপ। গণেশ লাফিয়ে উঠলেন। দেবী দেবী, ওকে তাহলে ধরেছে পুলিশ? কাগজে তো দেখলাম না আজ। বললাম, আমরা কাগজের লোক, পুলিশ সোর্সে খবর পেয়েছি, পরে বেরোবে খবর। গণেশবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাঁচা গেল। সচির আসুক, জেনে খুশি হবে। কর্নেল বললেন, দেবীবাবু একটা পদ্য আওড়ান শুনেছি আমরা, ওহে মৃত্যু তুমি মোড়ে কি। হ্যাঁ, পদ্যটা দেবীর খুব প্রিয় ছিল, বুঝলেন না। আসলে একজন বিপ্লবী তো। ব্রিটিশ পুলিশের অত্যাচারের ধকল সামলাতে পারিনি। সুস্থ অবস্থায় জেল থেকে বেরোলো, বিয়ে করলো। আশ্রম থেকে আমরা ওর পুনর্বাসনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পাগল হয়ে গেল। এই সময় চায়ের কেটলি এবং কয়েকটা কাপ নিয়ে সেই লোকটি ঢুকল। বলল, বড়বাবু খবর পাঠিয়েছেন আজ আসতে পারবেন না আপিসে। গণেশবাবু বললেন, ঝুন্টু আসবে না? আগে কে তো খবর দিয়ে গেল। লোকটি চাপা স্বরে বলল, বিলুবাবু কি ঝামেলা করেছে, পুলিশ তাকে ধরেছিল, থানা থেকে ছাড়িয়ে এনেছেন, কে তো বলছিল। বলে লোকটি চলে গেল। ওই ছেলে ঝন্টুকে ডোবাবে। বলে গণেশবাবু আমাদের দিকে ঘুরলেন। শচীন আসবে না, চা খান আপনারা। তারপর আমি আশ্রমের কাজকর্ম সম্পর্কে কথা বলবো। একটু ভালোভাবে লিখবেন যেন। কর্নেল বললেন, আশ্রমের ভিতরটা দেখতে চাই আমরা, ছবি তুলতে চাই। আজকাল তো জানেন রঙিন ফটো ফিচারের যুগ। চায় চুমুক দিয়ে গণেশবাবু বললেন, সব দেখাচ্ছি, যত ইচ্ছে ছবি তুলুন। দিনের আলো থাকতে থাকতে ছবি তুলতে হবে কিন্তু। আশ্রমের ভিতর গাছপালা আছে, ছায়া ঘন হলে কালার ছবি ভালো আসবে না। দ্রুত চা শেষ করে গণেশবাবু উঠলেন, হাঁকলেন, নিবারণ। সেই লোকটি এলো। গণেশবাবু বললেন, হসপিটাল গেটের তালা খুলে দে। আমরা ওই গেট দিয়ে ঢুকবো। আমরা ঢুকলে পরে আবার তালা আটকে দিবি। ওখানেই ওয়েট করবি বাবা। আমাদের যেন গারদে বন্দি করে রাখবি না। আসুন আমার সঙ্গে। গণেশবাবু হাসতে হাসতে বেরোলেন। বড় গেটের ডান দিকের ঘরগুলো ডিসপেন্সারি। এ ঘর থেকে ও ঘর করে গোলক ধাঁধার ভেতর দিয়ে একটা করিডোরে পৌঁছলাম। সামনে ছোট গেট, মোটা লোহার গরাদ আটা। নিবারণ তালা খুলে দিল। আমরা সিঁড়ি দিয়ে নেমে খোলা জায়গায় গেলাম। নিবারণ তালা এঁটে দিল। একটু অস্বস্তি হলো আমার। আশ্রমেরই পরিবেশ, ফুলবাগান, বড় বড় গাছের গোড়ায় বেদি। কোনো কোনো বেদিতে কেউ শুয়ে আছে একটা ঠ্যাং তুলে, কেউ ধ্যানস্থ হয়ে বসে আছে। ঘাসের ওপর একজন গড়াগড়ি খাচ্ছে আর হেসে অস্থির হচ্ছে। গণেশবাবু বললেন, মেন্টাল পেশেন্ট,
তবে পাগল বলা চলে না। ওই দেখুন, এদের ওপর নজর রাখার জন্য গার্ড আছে। কর্নেল ছবি তুলছিলেন, গণেশবাবু সমানে বকবক করছিলেন, আমি নোট নিচ্ছিলাম। একটা প্রতিমূর্তির কাছে গিয়ে গণেশবাবু বললেন, আমাদের পৃষ্ঠপোষক প্রতাপ সিংহের ঠাকুরদা কুমার বাহাদুর মনীন্দ্র সিংহ, এর বাবা ছিলেন রাজা বিজয়েন্দ্র নারায়ণ সিংহ। ভেবে দেখুন, ব্রিটিশদের অনুগত রাজ পরিবারের বংশধরেরা পরে হয়ে উঠলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। আশ্চর্য না? সায় দিলাম। কর্নেল ছবি তুলতে তুলতে প্রতিমূর্তির পেছনে বোগনভেলিয়ার আড়ালে অদৃশ্য হলেন। গণেশবাবু খেয়াল করেননি। আবার বকবকানি শুরু হলো। বোগনভেলিয়ার ঝোপ পেরিয়ে গিয়ে কর্নেলকে দেখতে পেলাম না। বললাম, আপনাদের গারদ কোথায়, মানে যেখানে বিপজ্জনক উন্মাদদের রাখা হয়? ওই তো। গণেশবাবু বাদিকে কয়েকটা সারবন্দি একতলা ঘর দেখিয়ে দিলেন। বারান্দা আছে সামনে, তারপর গড়াদের সারি। ভেতরটা আধার দেখাচ্ছে দূর থেকে। কর্নেলকে বারান্দায় দেখতে পেয়ে গণেশবাবু হাসলেন। আপনাদের ফটোগ্রাফার ভদ্রলোক অলরেডি হাজির। আচ্ছা, ভদ্রলোকের বয়স কত বলুন তো? একেবারে সাহেবদের মতো চেহারা, সাদা দাড়ি, অথচ দিব্যি শক্ত সমর্থ মানুষ। শরীরচর্চা করতেন নাকি? আমিও এক সময়, মানে আমাদের সহযোদ্ধারা সকলেই একসময় শরীরচর্চা করতাম। বিপ্লব করতে হলে সুস্বাস্থ্য চাই। স্বামী বিবেকানন্দ বলতেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা উত্তম। নাকি মিসকোট করলাম? বয়স স্মৃতি নষ্ট করে। হ্যাঁ, গীতার চেয়ে ফুটবল শ্রেষ্ঠ। হাসি চেপে বললাম, ফটোগ্রাফার ভদ্রলোক সার্কাসের খেলোয়াড় ছিলেন এক সময়। তাই? হাসতে হাসতে গণেশবাবু পা বাড়ালেন। তো তিনজনকে গড়াদে রাখা হয়েছিল। একজনের কথা তো বলেছি, দেবীপ্রসাদ। আর একজন গদাধর পাল, স্বাধীনতা সংগ্রামী, আমাদের প্রিয় গদাইদা। বড় কষ্ট হয় মনে জয়ন্তবাবু, কিন্তু উপায় নেই। ইট পাটকেল ছুঁড়ে কেলেঙ্কারি করে, অগত্যা ওকে আটকাতে হলো। আর একজন? গণেশবাবু থমকে দাঁড়ালেন। ঝন্টু, মানে শচীন আজ সকালে বলছিল কাল রাতে নাকি একজনকে গারদে ঢোকানো হয়েছে। আমি তাকে দেখিনি। নিশ্চয়ই ডেঞ্জারাস হয়ে উঠেছিল কোনো রুগী। চলুন গিয়ে দেখি। কর্নেল বারান্দা থেকে নেমে এলেন, গম্ভীর মুখে বললেন, ছবি তোলা শেষ আপাতত। আমি ওই গাছতলায় গিয়ে বসি। জয়ন্ত গিয়ে দেখো ইন্টারভিউ নিতে পারো নাকি। বারান্দায় উঠেই আমি হতভম্ব হয়ে পড়লাম। সামনেকার সেলের ভেতর কালি ঝুলি মাখা ছেঁড়া শার্ট আর হাফ প্যান্টোল পরে দাঁড়িয়ে আছেন প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই। আমি কিছু বলার আগেই হালদার মশাই খিখি করে হেসে বললেন, বকরা ধ্বজা কচাতা টাপ। তারপর লম্ফঝম্প নেচে আওড়ালেন, ওহে মৃত্যু, তুমি মরে কি দেখাও ভয়, সে ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। বরক ধ্বজ কচত টপ, বরক ধ্বজ কচত টপ। সর্বনাশ! গোয়েন্দা ভদ্রলোক কি সত্যি পাগল হয়ে গেছেন? আমি হাঁ করে তাকিয়ে রইলাম। গণেশবাবু খুব অবাক হয়ে গিয়েছিলেন। বললেন, এই যে দেখছি দেবীপ্রসাদের এক জুড়ি। ভারী আশ্চর্য ব্যাপার তো। এই, কে তুমি? নাম কি? দেবীকে চেনো তুমি? পাশের সেলের পাগল গদাইবাবু গরাদ আঁকড়ে হুঙ্কার দিলেন, চোপ শালা, কর্মর করে মুন্ডু চিবিয়ে খাবো। চিনি না? ন্যাকামি হচ্ছে। দেবী শালাকে আমি চিনি না। গণেশবাবু হালদার মশাইয়ের সামনে থেকে সরে গদাইবাবুর সামনে গেলেন। কি গদাইদা, কেমন আছো? চিনতে পারছো তো আমাকে? চোপ শালা, একবার কাছে আয়, তোর মুন্ডু কর্মর করে চিবিয়ে খাই। আয় আয়। হালদার মশাই এই সুযোগে চোখ টিপে আমাকে ইশারায় কিছু বললেন, বুঝতে পারলাম না। গণেশবাবু তখন গদাইবাবুকে নিয়ে পড়েছেন। গদাইদা, আমি গণেশ, তোমার ভালোর জন্যই তোমাকে এভাবে রাখা হয়েছে। গদাইবাবু গর্জন করলেন, চুপ। তারপর দাঁত কিরমির করে ভয় দেখাতে থাকলেন। গণেশবাবু দুঃখিত মুখে বললেন, বুঝলেন জয়ন্তবাবু, এই গদাইদার নামে ব্রিটিশ সরকার হুলিয়া জারি করেছিল। জ্যান্ত বা মরা অবস্থায় ধরে দিলে 5,000 টাকা পুরস্কার।
মৌরী নদীর ব্রিজে মিলিটারি ট্রেন উল্টে দিয়েছিল যারা, গদাইরা তাদেরই একজন। আজ তার কি অবস্থা দেখুন। বললাম, আপনি ছিলেন না সেই দলে? পরিকল্পনার সময় সঙ্গে ছিলাম, তবে ঘটনার সময় ঘটনাস্থলে ছিলাম না। আমাদের হাতে খবর ছিল বার্মা ট্রেজারির সোনা দানা টাকা কড়ি থাকবে ট্রেনে, কিন্তু ট্রেনের সে কামরাটা নাকি নদীতে পড়েছিল, খুঁজে পাওয়া যায়নি। দেবীবাবু ঘটনাস্থলে ছিলেন? হ্যাঁ, দেবী, পরিতোষ, অমরেশ, গদাইদা আর ঝন্টু ছিল। চলুন, যেতে যেতে বলছি। ঝন্টুর কাছে শোনা কথা, ট্রেজারির মাল নাকি খুঁজে পাওয়া যায়নি। প্রতিমূর্তিটার কাছে গিয়ে কর্নেলকে দেখতে পেলাম না। বেলা পড়ে এসেছে। হালদার মশাইয়ের ব্যাপার দেখে ভড়কে গেছি। গণেশবাবুর কথায় কান নেই। হালদার মশাই পাগলাগারোতে তাহলে সত্যিই ঢুকলেন, বা জোর করে তাকে ঠোকানো হলো। মারধর, অত্যাচার, ইলেকট্রিক শক, কত কি চলে শুনেছি পাগলদের ওপরে, কিন্তু ওকে দেখে মনে হলো না তেমন কিছু ঘটেছে। গণেশবাবু বললেন, ফটোগ্রাফার ভদ্রলোক কোথায় গেলেন? বেগতিক দেখে বললাম, পাখির ছবি তোলার ভীষণ বাতিক। আপনাদের আশ্রম এরিয়ায় প্রচুর পাখি আছে, কোথাও কোনো পাখির ছবি তুলছেন হয়তো। গার্ডদের কারো পাল্লায় পড়লে খামোকা অপমানিত হবেন, ভুল হয়ে গেছে, গার্ডদের জানিয়ে দেওয়া উচিত ছিল বলে গণেশবাবু হাঁক দিলেন। মধু, হারাধন, পরেশ, কেউ আছো নাকি এখানে? কারো সাড়া না পেয়ে গণেশবাবু হন্তদন্ত হাঁটতে থাকলেন। ফাঁকা জায়গায় গিয়ে দেখি খাকি হাফ প্যান্ট গেঞ্জি পরা কজন লোক সার বেঁধে দাঁড়িয়ে আছে এবং কর্নেল তাদের দিকে ক্যামেরা তাক করে আছেন এবং ঘাসের ওপর তাস ছড়িয়ে পড়ে আছে। বোঝা যায় গার্ডরা তাস খেলতে বসেছিল। গণেশবাবু থমকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। দেখছেন কাণ্ড? এবার চলুন, হসপিটালের অবস্থা দেখবেন। 15টা বেড, 2জন সাইকিয়াট্রিস্ট এবং 1জন জেনারেল ফিজিশিয়ান আছেন। কেউ বেতন নেন না। প্রতাপ ব্যবস্থা করে দিয়েছে। লোকাল গভর্নমেন্ট হসপিটাল থেকে এসে ওরা ভলেন্টিয়ারি সার্ভিস দেন। আশ্রমের রোগীরা কি সবাই ফ্রিডম ফাইটার? হ্যাঁ, গভর্নমেন্ট হসপিটালে মেন্টাল ওয়ার্ড আছে, কিন্তু আমরা শুধু ফ্রিডম ফাইটার বা তাদের আত্মীয় স্বজনদেরই চিকিৎসা করি। আগে তো দুস্থ ফ্রিডম ফাইটারদের আশ্রম দান, সেবা যত্ন এসব করতেন শুনেছি, কিন্তু তারপর শুধু মানসিক রোগীদের জন্য আশ্রম করলেন কেন? গণেশবাবু একটু ইতস্তত করে বললেন, শচীনের আইডিয়া। কেন, কাজটা কি ঠিক হয়নি? না না, একটা মহৎ কাজ। ফটোগ্রাফার ভদ্রলোকে ডাকুন এবার। অভ্যেস বসে ডেকে ফেললাম, কর্নেল। গণেশবাবু জিজ্ঞেস করলেন, ওর নাম কর্নেল নাকি? না, মানে আমরা ওকে ঠাট্টা করে ওই নামে ডাকি। ওর নাম এন সরকার। কর্নেল এসে বললেন, জয়ন্ত, তোমার হয়েছে? এখনই না বেরোলে ট্রেন ফেল করব। গণেশবাবু বললেন, কর্নেলবাবু মেন্টাল ওয়ার্ডের ছবি নেবেন, চলুন। এই যা, ফিল্ম তো শেষ। বলে কর্নেল ঘড়ি দেখলেন। 5:15 বাজে। বাজার হয়ে কুমারচকের বিখ্যাত সরপুরিয়া নিয়ে যাব। 6:15টায় ট্রেন। আর দেরি করা ঠিক হবে না। গণেশবাবু নিরাশ হয়ে বললেন, আচ্ছা। বেরিয়ে গিয়ে রাস্তায় পৌঁছে বললাম, হালদার মশাইয়ের কীর্তি দেখলেন? বরাবর দেখছি একটা না একটা কেলেঙ্কারি বাঁধাবেনি। ওকে উদ্ধার করা দরকার ছিল। কর্নেল হাসলেন। উদ্ধারের ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু উনি পাগল সাজতে গেলেন কেন? আমারই পরামর্শে। খুব বিপজ্জনক পরামর্শ। একটু রিস্ক ছিল, কিন্তু আমি আসলে শচীনবাবুর রিয়াকশন বুঝতে চেয়েছিলাম। এটা আমার পরীক্ষা। পরীক্ষায় পাশ করেছি। কি পরীক্ষা? বড় কোধ্বজ কচত টপ কোনো পুরনো রহস্যের চাবিকাঠি কিনা জানতে চেয়েছিলাম। এবার জানলাম ঠিক তাই। আরও জানলাম শচীনবাবু রহস্যের জোর ছাড়াতে পারেননি। পারলে দেবীবাবুকে আটকে রেখে চাপ দিতেন না। দেবীবাবু ছিলেন শেষ দিকের সেলে। সেলটা দেখে নিয়েছি। গড়াত বেঁকিয়ে পালানো অসম্ভব। কেউ গার্ডদের কাউকে কিংবা ওই নিবারণকে ঘুষ খাইয়ে ওকে নিয়ে পালিয়েছিল কলকাতায়। তারপর ওর সাহায্যে অমরেশ এবং পরিতোষ দুজনকেই খুন করেছে। খুনের মোটিভ কি?
বরকধ্বজ কচতটপ রহস্যের চাবিকাঠি সম্ভবত ওই দুজনেই জানতেন। অমরেশবাবুর স্ত্রীকে লেখা চিঠির কথা মনে পড়ছে। দেখা করতে বলার উদ্দেশ্য ছিল সাংঘাতিক, অত্যাচার চালিয়ে গোপন কথাটি আদায় করা। দেবীবাবু, শচীনবাবু এবং খুনি যেভাবে হোক রহস্যটা জানত, কিন্তু জট ছাড়াতে পারেনি। দেবীবাবু বদ্ধ পাগল, তার কাছে গোপন কথাটি আদায় করা সম্ভব নয়। দেবীবাবুর গায়ে অত্যাচারের চিহ্ন আছে, অরিজিৎ বলছিল, কিন্তু অত্যাচার চালিয়েছিলেন আসলে শচীনবাবু। এরপর তো দেবীবাবু হাতছাড়া হয়ে গেলেন। তখন মিনিস্টারকে দিয়ে এখানে অমরেশ ও পরিতোষকে সভায় আমন্ত্রণের ব্যবস্থা করেছিলেন শচীনবাবু। স্বয়ং মিনিস্টার ওদের নিরাপত্তার আশ্বাস দেওয়ায় ওরা আসতে রাজি হন। তখন খুনি দেখল অবস্থা অন্যদিকে গড়াচ্ছে, শচীনবাবুর সঙ্গে ওদের রফা হওয়ার চান্স আছে। অতএব দেবীবাবুকে দিয়ে উত্ত্যক্ত করে বাইরে এনে পরপর দুজনকে খুন করল খুনি। শিউরে উঠলাম আমি। তাহলে শচীনবাবু হালদার মশাইয়ের ওপর অত্যাচার চালিয়েছেন, আরও চালাবেন? না, হালদার মশাইয়ের সেলে গত রাতেই শচীনবাবু ঢুকেছিলেন। হাতে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র ছিল। আমার পরামর্শ মতো হালদার মশাই সঙ্গে সঙ্গে ওকে বলেন, ব্রেক দ্য জ, ক্যাচ দ্য টপ। বরকধ্বজ কচতটপ। বলেন কি? হ্যাঁ, ওটাই বরকধ্বজ কচতটপ। ব্রেক দ্য জ, ক্যাচ দ্য টপ। জ মানে চোয়াল, কিন্তু এর অন্য মানেও আছে। ন্যারো এন্ট্রান্স ডোর, সংকীর্ণ প্রবেশপথ। তাহলে দাঁড়াচ্ছে সংকীর্ণ প্রবেশপথ অর্থাৎ দরজা ভেঙে ওপরের জিনিসটা ধরো। বার্মা ট্রেজারি সেই সিন্ধুক রহস্য। অবাক হয়ে বললাম, আমিও তো বলেছিলাম এটা গুপ্তধন রহস্য। যাই হোক, হালদার মশাই বললেন। কথাটা শুনে শচীনবাবু খুশি হন। হালদার মশাই তাকে পাগলামির ভঙ্গিতে বলেছেন আজ রাত 12টায় ওকে সেখানে নিয়ে যাবেন। ব্যাস, ডিটেকটিভ ভদ্রলোক খুব আদরে আছেন এবং খুশি মতো পাগলামির অভিনয় চালিয়ে যাচ্ছেন। আশা করি ফাঁদটা ভালোই পেতেছি। একটা খালি সাইকেল রিক্সা পাওয়া গেল রাস্তার মোড়ে। কর্নেল বললেন, শচীন মজুমদারের বাড়ি চেনো? রিক্সাওয়ালা বলল, হ্যাঁ কাছেই, ওই তো দেখা যাচ্ছে। কর্নেল বললেন, আচ্ছা, ওখান দিয়ে গেলে থানা দূরে পড়বে কি? তা একটু পড়বে। ঠিক আছে, চলো। 10 টাকা লাগবে স্যার। ঠিক আছে। রিক্সা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে কর্নেল বললেন, থাক, পরে দেখা করবো কন, থানার কাজটা সেরে নিয়ে আগে। রিক্সা চলতে থাকলো। বললাম, হঠাৎ মত বদলালেন যে? কর্নেল বললেন, তোমাকে বরাবর বলেছি ডার্লিং, ভালো রিপোর্টার হতে চাইলে ভালো অবজারভার হওয়া দরকার। সেন সাহেবের জিপ দাঁড়িয়ে আছে শচীনবাবুর বাড়ির সামনে। নাম্বার ভোরবেলা টুকে রেখেছিলাম। সে কি, বিলু তো ওর ওপর ক্ষেপে আছে, হামলা করতে গিয়েছিল ফরেস্ট বাংলোয়। বিলুর বাবার জিগরি দোস্ত, ব্যাপারটা রফা করতে এসে থাকবেন। বাবা যার রক্ষাকর্তা, ছেলে আর তার গায়ে হাত ওঠাবে না। নেহাত একটা ভুল বোঝাবুঝি বলে মিটে যাবে। বিলুর মতো ছেলের অনেক শত্রু থাকা সম্ভব নয় কি? যাই বলুন, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। আমারও, কিন্তু কি আর করা যাবে। বলে কর্নেল চুরুট ধরালেন। একটু পরে বললাম, থানায় গিয়ে আবার সেই ছোটবাবুর পাল্লায় পড়লেই কেলেঙ্কারি, থানায় না গেলে নয়। চলো তো। সরকারি এলাকায় পৌঁছে রিক্সাওয়ালা বলল, এটুকু হেঁটে যান স্যার, থানার সামনে আমি যাব না। কেন হে, থানাকে এত ভয় কিসের? আগে স্যার খামোকা ঝামেলা করে। নাকি তোমার লাইসেন্স নেই? লাইসেন্স আছে বই কি স্যার, মালিকের নামে লাইসেন্স আছে। আমরা মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে প্যাসেঞ্জার খাটাই, পুলিশ সব জেনেও হাঙ্গামা করে। প্যাসেঞ্জার খাটিয়ে এই নাও 10 টাকা। কর্নেল হাসতে হাসতে এগিয়ে গেলেন। মফস্বলে এসে আজকাল কত রকম অভিজ্ঞতা হয়। বলে বাইনোকুলারে কি দেখতে থাকলেন। বেলা পড়ে গেছে, আলো জ্বলে উঠেছে। এখন কি দেখছেন কে জানে। বললাম,
কি হলো, চলুন। কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, একটা শামুকখোল পাখি, ওদিকে একটা ঝিল আছে, এত দূরে চলে এসেছে পাখিটা, সাহস আছে বটে, চলো। থানার উঁচু বারান্দা থেকে একজন অফিসার হন্তদন্ত নেমে এলেন। হ্যান্ডশেক করে বললেন, ডিআইজি সাহেবের মেসেজ পেয়েছি বেলা 2টোয়। ফরেস্ট বাংলোয় গিয়ে শুনি আপনি বেরিয়েছেন। এদিকে এক মস্তানকে নিয়ে আজ হাঙ্গামা। ফরেস্ট বাংলোয় গিয়েছিল হামলা করতে, জাস্ট আমি চলে আসার পর। ওখানে আর্মড কনস্টেবল অলরেডি ছিল, তবু খবর পেয়ে আবার অফিসার আর ফোর্স পাঠালাম। আর বলবেন না কর্নেল সাহেব, আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। কথা বলতে বলতে আমাদের একটা ঘরে নিয়ে গেলেন উনি। কর্নেল আলাপ করিয়ে দিলেন। অফিসার ইনচার্জ রমেন পালিত। জয়ন্তর কথা কি তোমাকে বলেছিলাম কখনো? বলেছিলাম নিশ্চয়ই, ভুলে গেছো। দৈনিক সত্যসেবকের সাংবাদিক। যাই হোক, তুমি যে এখনো বদলি হওনি এটাই আশ্চর্য। মিনিস্টারের সঙ্গে খাতির জমিয়ে ফেলেছো নাকি? কর্নেল অট্ট হাসি হাসলেন। আপনার আশীর্বাদ। 1 মিনিট, আপনি তো কফির ভক্ত, বাসা থেকে আনাচ্ছি। কফির হুকুম দিয়ে রমেনবাবু একটা খাম বের করলেন। রেডিও মেসেজ আপনার জন্য। এটা নিয়েই গিয়েছিলাম বাংলোয়। সেই ছোটবাবুর কথাটা বলতে ইচ্ছে করছিল, বললাম না। পুলিশের বিরুদ্ধে পুলিশকে কিছু বলতে নেই, কর্নেলেরই পরামর্শ এটা। পুলিশের জিপ কর্নেলের কথা মতো ফরেস্ট বাংলোর কাছাকাছি আমাদের নামিয়ে দিয়ে গেল। 100-2 মিটার আমরা হেঁটে এলাম। কর্নেলকে এতক্ষণে জিজ্ঞেস করার সুযোগ পেলাম, রেডিও মেসেজে কি আছে? কর্নেল টর্চের আলোয় চারিদিক দেখতে দেখতে হাঁটছিলেন। বললেন, দেবীবাবুর লোহার ডান্ডায় রক্তের চিহ্ন লেগে আছে, ওটাই মার্ডার ওয়েপন। চমকে উঠলাম। তাহলে উনি মার্ডারার? আপনার থিওরি যে উল্টে গেল। না, দেবীবাবুর অসংলগ্ন কথাবার্তা থেকে আভাস পাওয়া গেছে কেউ গত পরশু রোববার বিকেলে ডান্ডাটা ওকে প্রেজেন্ট করেছিল। সে খুব ভালো লোক। তাছাড়া সেই নাকি ওকে পাগলাগারদ থেকে উদ্ধার করেছিল, কলকাতা নিয়ে গিয়েছিল গাড়ি চাপিয়ে। কাজেই আমার থিওরি পাকা। বাংলো কাল সন্ধ্যের মতো নিরিবিলি নিঝুম। পুলিশ পাহারা নেই দেখে বুঝলাম বিলুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর সব কিছু মিটমাট হয়ে গেছে। আমাদের দেখে ভোলা হন্তদন্ত ছুটে এলো। সে কিছু বলার আগেই কর্নেল বললেন, সব শুনেছি, তুমি কফি নিয়ে এসো। কর্নেল ঘরে ঢুকে গেলেন। আমার বদ্ধ ঘরে ঢুকতে ইচ্ছে করছিল না। বারান্দায় বেতে চেয়ারে বসে পড়লাম। আজ সন্ধ্যায় বাতাস উঠেছে জোরালো। চারিদিকে রহস্যময় শন শন শব্দ। নবমালী এসে সেলাম দিল। তার দিকে তাকালে সে মুচকি হাসল। বললাম, কি নব, হাসছো কেন? একটু আগে সেন সাহেব এসেছিলেন। মেম সাহেব নাকি কখন হাওয়া হয়ে গেছে, আমাদের খুব তম্বি করে চলে গেলেন। নব চাপা স্বরে বলল ফের, বিলুবাবুর সঙ্গেই বোধ করি কেটে পড়েছে কখন। ভোলাদা দেখে থাকবে, বলছে না। সেন সাহেব থানায় খবর দিতে গেলেন হয়তো, কিন্তু আর কি ফেরত পাবেন? বিলুবাবুর হাতে যা যায় আর তা ফেরত আসে না। বিলুবাবুর বাবার হাতে থানা পুলিশ, শুনলাম ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েই ছেড়ে দিয়েছে। ওহ, আপনারা যাওয়ার পর কি সাংঘাতিক ঝামেলা হলো বলিনি। কর্নেলের মতোই বললাম, সব শুনেছি। শুনেছেন? তাহলে তো আর কথাই নেই, বলে নব চলে গেল। কিছুক্ষণ পরে কর্নেল বেরিয়ে এলেন। বললেন, জয়ন্ত, আপাতত ঘন্টা 2 বাথরুমে ঢোকা নিষিদ্ধ। এটা এখন ডার্ক রুম। ফিল্ম রোলটা ওয়াশ করতে দিয়ে এলাম, শিগগির প্রিন্ট দরকার। বাথরুমে যেতে চাইলে ভোলাকে বলো, স্টাফদের জন্য ওদিকে একটা বাথরুম আছে, যাবে নাকি? দরকার নেই, কিন্তু এখনই ছবির প্রিন্ট জরুরি হয়ে উঠল কেন বস? কর্নেল জবাব দিলেন না, টাকে হাত বুলোতে থাকলেন। ভোলা কফি আর স্ন্যাক্স নিয়ে এলো। বেতের টেবিলে রেখে কাচুমাচু মুখে বলল, একটু আগে সেন সাহেব এসেছিলেন। মেম সাহেব কোথায় গেলেন জিজ্ঞেস করছিলেন। আমি বলিনি কিছু,
আপনি বারণ করেছিলেন। সেন সাহেব আমাদের বকাবকি করে চলে গেলেন, আবার পুলিশে খবর দিতে গেলেন। পুলিশ এসে আমাকে জেরা করলে বিপদ। কি বলবো স্যার? কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন। পুলিশ আসবে না তোমাকে জেরা করতে। ভোলা গাল চুলকে বলল, আমি শুধু ভাবছি মেম সাহেবের খাওয়া দাওয়া হয়নি। মেম সাহেব আবার ঘর থেকে পালিয়ে গেছে। সে কি স্যার, কি করে পালালেন? বাথরুমের ভেতরকার দরজা খুলে চলে গেছে। যাই হোক, এ নিয়ে তোমার চিন্তার কারণ নেই। ভোলা চাপা স্বরে বলল, আমারই ভুল। মেম সাহেব আমাকে সকালে একটা চিঠি দিয়ে আসতে বলেছিলেন বিলুবাবুকে। আপনাকে না বলে অন্যায় করেছি স্যার। জানি, তুমি তোমার কাজ করো। রাত 9:30টার মধ্যে ডিনার খাবো। ভোলা অবাক চোখে তাকিয়ে থেকে চলে গেল কিচেনের দিকে। কর্নেল কফি খেতে খেতে চুরুট ধরালেন। বললাম, ব্রেক দ্য জ ক্যাচ দ্য টপ, যে বড় কদহজ কচত টপ কি করে বুঝলেন তা আমাকে বলেননি। অথচ কলকাতায় বসেই ওই জট ছাড়িয়ে হালদার মশাইকে এখানে পাঠিয়েছিলেন। আমাকে বললে কি মহাভারত অশুদ্ধ হতো কর্নেল? কর্নেল হাসলেন। তোমাকে চমকটা সময় মতো দিতে চেয়েছিলাম। সেই গোপন মিলিটারি রেকর্ড সংক্রান্ত বইয়ে পড়েছিলাম। ওই কথা দুটো রেঙ্গুনের ট্রেজারি সিন্দুক খোলার সূত্র। পড়তে পড়তে মাথায় এসে গেল, কথা দুটোর বড় কোধ্বজ কচতটপ হয়ে ওঠার চান্স আছে। কিন্তু ভেবে দেখো, নদীর জলে আছড়ে পড়া লাগেজ ভ্যান বা পার্সেল ভ্যান থেকে সিন্দুকটা খুঁজে বের করা সহজ কাজ নয়। তাছাড়া দরজা লক করা ছিল। জলের ভেতর ভ্যান কেটে বের করা সে মুহূর্তে অসম্ভব। লেফটেন্যান্ট কর্নেল টেডি স্যামসন কোর্ট মার্শালের সময় স্বীকার করেছিলেন, ব্রিজ থেকে 1 মাইল দূরে ট্রেনের গতি মন্থর হয়েছিল। আধ মাইল আসার পর ট্রেন থেমে যায়। তখন উনি এবং গার্ড নেমে গিয়ে দেখেন লাইনের ওপর গাছের ডালপালা পড়ে আছে। ড্রাইভার দূর থেকে তা দেখতে পেয়েছিল। সে ভেবেছিল ঝড় বৃষ্টির মধ্যে গাছ ভেঙে পড়েছে লাইনের ওপর। তখনই সোলজারদের ডেকে সেগুলো সরানো হয়। কর্নেল এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, অমরেশবাবুর বইয়ে লেখা আছে, ব্রিজের ওপর ফিশ প্লেট সরানোর জন্য সময় নিতে তাদেরই আর একটা দল লাইনে ওই অবরোধ সৃষ্টি করেছিলেন। এবার চিন্তা করে দেখো জয়ন্ত, গার্ডের লাগোয়া কামরায় ভ্যানের মধ্যে ট্রেজারির সিন্ধুক। এদিকে কিছুক্ষণের জন্য গার্ড বা টেডি স্যামসন সেখানে নেই। গার্ডের কামরায় সেন্ট্রি থাকলে সেও কৌতূহল বশে দেখতে যেতে পারে কি হয়েছে। সেই সুযোগে ভ্যানের লক ভেঙে সিন্দুক নামিয়ে নেওয়া কি অসম্ভব ছিল? অমরেশবাবুর বইয়ে সেই ভ্যান অন্বেষণে ছুটিয়া কথাটা অসম্পূর্ণ, পরের পাতা নেই। আমার ধারণা তখন ছুটে ওরা গিয়েছিলেন ঠিকই, কিন্তু তারপর খবর পান সিন্দুক ইতিমধ্যে হস্তগত হয়েছে। ওই পাতাটা খুবই দরকার ছিল। বললাম, আপনি বলেছিলেন বড়কধ্বজ কচত্রপর সঙ্গে মন্দিরের সম্পর্ক আছে। অমরেশবাবুর বইয়ে নদীর ধারে জঙ্গলের ভেতর একটা মন্দিরের উল্লেখ আছে। ওটা ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। আজ সকালে নদীর ওপারে বটতলার কাছে যে স্তূপটায় আমি চেপেছিলাম ওটাই সেই মন্দির। হালদার মশাইকে বলেছি শচীনবাবুকে ওখানে আজ রাত 12টায় নিয়ে যাবেন। শচীনবাবু জানেন ওটাই ছিল তাদের আস্তানা, কাজেই তিনি দাও মারার জন্য খুব উদ্গ্রীব। একটু চুপ করে থেকে বললাম, ব্রেক দ্য জ। জ মানে আপনি বলেছিলেন সংকীর্ণ প্রবেশপথ বা দরজা। একটা সিন্দুকের আবার দরজা হয় নাকি? ডালা থাকে সিন্দুকের। কর্নেল বললেন, আক্ষরিক বাংলা অর্থ ধরছ কেন? ইংরাজি জ্বর অর্থ ব্যঞ্জনা হলো অন্যরকম। সিন্ধুকের ক্ষেত্রে জ বলতে বোঝায় ওপরে ও নিচের জুড়ে থাকা একটা ছোট্ট অংশ। মানুষের মুখের ওপরকার এবং নিচের চোয়াল যেমন জুড়ে থাকে এবং হাঁ করলে খুলে যায়। জ্বর আক্ষরিক অর্থ চোয়াল। এবার সিন্ধুকের সেই রকম চোয়াল কল্পনা করো।
যার ন্যারো এন্ট্রান্সও বলা চলে। বোঝা যাচ্ছে ওই সিন্ধুকের ডালা অন্যরকম। জ ভাঙার পর টপ ধরতে হবে। বড় জোর বলা যায় টপ ধরলে সিন্ধুকটা পুরো খোলা যাবে। টপ জিনিসটা কি এখনো অবশ্য জানি না। এই সময় বাঁদিকের জঙ্গলের রাস্তায় গাড়ির আলো দেখা গেল। কর্নেল উঠে দাঁড়ালেন। চলো ঘরে ঢুকে পড়ি, সেন সাহেব আসছেন মনে হচ্ছে। ঘরে ঢুকে ঠান্ডায় আরাম পেলাম। এয়ার কন্ডিশনার চালু ছিল। কর্নেল বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলেন। আমি ঘামে ভেজা পোশাক বদলে নিলাম। কিছুক্ষণ পরেই কর্নেল বেরিয়ে এলেন বাথরুম থেকে। বললেন, চমৎকার ডেভেলপ হয়েছে, দেখা যাক প্রিন্টগুলো কেমন হয়। পোর্টেবল ফটো ওয়াশিং অ্যান্ড প্রিন্টিং সরঞ্জাম থাকলে কত সুবিধে হয়। পোলারয়েড ক্যামেরা বেরিয়েছে আজকাল, সঙ্গে সঙ্গে প্রিন্ট বেরিয়ে আসে, কিন্তু ছবি শিগগির নষ্ট হয়ে যায়। বললাম, সত্যি সেন সাহেবের গাড়ি এলো কি না বেরিয়ে দেখবো নাকি? না, ওর মুড খারাপ, চুপচাপ বসে থাকো, বরং বিছানায় লম্বা হও। খুব ঘোরাঘুরি হয়েছে, বিশ্রাম করে তৈরি হয়ে নাও। আজ রাত দুপুরে সাংঘাতিক অ্যাডভেঞ্চার। রাত 11টা নাগাদ আমাদের ঘরের দরজায় কেউ নক করলো। কর্নেল গিয়ে দরজা খুললেন। ভোলার সাড়া পেলাম। গত রাতে বনরক্ষী কাশেমের সঙ্গে ভোলার গোপন সম্পর্ক আঁচ করার ফলে ভোলাকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। তাই কর্নেলের বেরোনোর সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে গেলাম। ভোলা চাপা স্বরে বলছিল, কিছুক্ষণ আগে সেন সাহেব নদীর ঘাটের দিকের গেট খুলে দিতে বললেন। ওনার সঙ্গে কাশেম ছিল। দুজনে চলে যাওয়ার পর মেম সাহেব এসেছেন। কর্নেল পাশের ঘরের দরজার দিকে এগোচ্ছেন। দরজা খুলে নিতা বেরোলো। ওর হাতে একটা সুটকেস। কর্নেলকে দেখে থমকে দাঁড়িয়ে গেল সে। কর্নেল বললেন, তোমার জিনিসপত্র নিতে এসেছো? আমি জানতাম তুমি আসবে, তাই ভোলাকে লক্ষ্য রাখতে বলেছিলাম। তোমার চণ্ডী কাকা কোথায়? নিতা ঠোঁট কামড়ে ধরেছিল। নতমুখে বলল, রাস্তায় অপেক্ষা করছেন। কর্নেল হাসলেন। আড়ালে দাঁড়িয়ে তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। রাত্রে সেন সাহেব বেরোবেন, তোমার চণ্ডী কাকা জানতেন। আমি চলি। 1 মিনিট, অমরেশ রায়ের লেখা বইটা তুমি আমাকে দিয়ে যাও। আমি জানি সেন সাহেবের কাছে বইটা ছিল। তোমার চণ্ডী কাকা সেই বইটা খুঁজে নিয়ে যেতে বলেছেন, তুমি সেটাও নিয়ে যাচ্ছ। নিতা ফুঁসে উঠল। বইটা চণ্ডী কাকারই, কাকা বলেছেন। বইটার পাতায় নাকি কাকার নামও আছে। না, চণ্ডীবাবুই টাকার লোভে বইটা তোমার বাবার কাছ থেকে হাতিয়ে সেন সাহেবকে দিয়েছিলেন। কর্নেল এক পা এগিয়ে ফের বললেন, এতদিনে চণ্ডীবাবু আঁচ করেছেন বইয়ে কি আছে, কিন্তু বইটা না দিয়ে গেলে তোমার যাওয়া হবে না নিতা। তোমার ভালোর জন্য বলছি, সিন ক্রিয়েট করো না। তোমার চণ্ডী কাকা একটা সাংঘাতিক রিস্ক নিচ্ছেন, ওকে সাবধান করে দিও। নিতা একটু ইতস্তত করে কাঁধে ঝোলানো তার হ্যান্ডব্যাগ থেকে একটা বই বের করলো। কর্নেলের পায়ের কাছে ছুঁড়ে ফেলল। তারপর হনহন করে নেমে গেল লনে। একটু পরে তাকে ছায়ার আড়ালে অদৃশ্য হতে দেখলাম। কর্নেল বইটা কুড়িয়ে নিলেন। বইটা বাঁধানো, কিন্তু জরাজীর্ণ বাঁধাই। ভোলা বলে উঠল, ওই যা, চাবি দিয়ে গেলেন না মেম সাহেব? কর্নেল বললেন, ওই দেখো, রুমালের গিটে বাঁধা চাবি ঝুলছে লকে। হকচকিয়ে গিয়ে রুমালটাও ফেলে গেল নিতা। জয়ন্ত, রুমালটা তুমি রাখো, ফেরার সময় সুযোগ পেলে উপহার দিয়ে যাবে নিতাকে। ভোলা, তোমার ছুটি, গিয়ে শুয়ে পড়ো। কর্নেল হাসতে হাসতে ঘরে ঢুকলেন। ভোলা চাবিটা খুলে সত্যি সত্যি রুমালটা আমাকে দিতে এলো। বললাম, তুমি রাখো। ভোলা মুচকি হেসে বলল, রুমের ডুপ্লিকেট চাবি আমাদের কাছেই থাকে স্যার, কিন্তু সেন সাহেব কাল রাত্রিরে সেটাও চেয়ে নিয়েছিলেন। মেম সাহেবের কাছে নাকি একটা চাবি থাকা দরকার। ওনার কথা অমান্য করতে পারি, তবে ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না। কর্নেল দরজার ফাঁকে মুখ বের করে বললেন, ভোলা, শুয়ে পড়ো গে। জয়ন্ত, চলে এসো। রুমালটা কই? রুমালটা নিয়ে এসো জয়ন্ত। অগত্যা রুমালটা ভোলার কাছ থেকে নিতে হলো।
ভোলা চলে গেল বাংলোর পিছনে তার কোয়ার্টারের দিকে। ঘরে ঢুকে দেখি বৃদ্ধ রহস্যবেদী বইটা খুলে ঝুঁকে পড়েছেন। বললেন, হারানো 133-34 পাতা এই বইয়ে বহাল তবিয়েতে আছে, তবে হাতে সময় কম, কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে। কি আছে ওই দুটো পাতায়? সংক্ষেপে বলছি। কর্নেল বইটা ওর কিট ব্যাগে ঢুকিয়ে উঠে দাঁড়ালেন। ঘড়ি দেখে বললেন, অমরেশবাবুরা জলে নামতে যাচ্ছিলেন, সেই সময় দেবী প্রসাদ এসে ওদের খবর দেন সিন্ধুক হস্তগত হয়েছে। একজন গোড়া সেন্ট্রি গার্ডের কামরায় ছিল, সে নামার সঙ্গে সঙ্গে তাকে ধরাশায়ী করেছেন ওরা। তার গলায় ছুরি ঠেকিয়ে গার্ডের কামরায় টেডি স্যামসনের ফোলিও ব্যাগের সন্ধান পান। ব্যাগে চাবি ছিল। ভ্যান খুলে ছোট সিন্দুকটা খুঁজে বের করতে সময় লাগেনি। সিন্দুক নিয়ে বিপ্লবীরা জঙ্গলে ঢোকেন। দেবীপ্রসাদ সেন্ট্রির পিঠে তখনও বসে আছেন, হাতে ছুরি। তাকে উনি তখনও জেরা করছেন সিন্দুকের চাবি ভ্যানের চাবির সঙ্গে আছে কিনা। সেন্ট্রি বারবার বলছে, বড় কোধ্বজ কচত টপ। দেবীবাবু বরাবর ওই রকম গোয়ার এবং অপ্রকৃতস্থচিত্ত মানুষ ছিলেন। পরিতোষ লাহিড়ী ব্যাপারটা লক্ষ্য করে দৌড়ে এসে দেবীপ্রসাদকে টেনে নিয়ে যান। যাবার আগে দেবীপ্রসাদ সেন্ট্রিকে খুন করেছিলেন। আশ্চর্য ব্যাপার, টেডি স্যামসন কিন্তু কোর্ট মার্শালের সময় সেন্ট্রির হত্যাকাণ্ড বেমালুম চেপে দেন, সম্ভবত নিজেকে শাস্তি থেকে বাঁচাতেই। কারণ ওর গার্ডের কামরা ছেড়ে ছুটে যাওয়া উচিত ছিল না। যাই হোক, অমরেশের তথ্য অনুসারে গার্ড ছিলেন বাঙালি এবং তিনিই ছিলেন বিপ্লবীদের ইনফরমার। সিন্ধুক সম্পর্কে আর কি লিখেছেন অমরেশবাবু? ইস্পাতের চাদরে মোড়া সিন্ধুক অনেক চেষ্টা করেও খোলা যায়নি। তখন ওটা মন্দিরের কাছে পুঁতে রাখা হয়। পরদিন তো এলাকা জুড়ে ব্যাপক ধরপাকড় এবং মিলিটারি নামিয়ে কম্বিং অপারেশন শুরু হয়। সবাই নানা জায়গায় ধরা পড়েন। এদিকে পরদিন থেকে মৌরি নদীতে প্রবল বন্যা। যাই হোক, বহু বছর পরে জেল থেকে বেরিয়ে আর কেউ জায়গাটি খুঁজে বের করতে পারেনি। কারণ বছরের পর বছর বন্যা হয়েছে, জঙ্গল ঘন হয়েছে, ভাঙা মন্দির আরও ভেঙে বন্যার স্রোতে টুকরো হয়ে ছড়িয়ে গেছে। এবার অমরেশের বইয়ে গুরুত্বপূর্ণ অংশটা বলি। একদিন পরিতোষ ওকে বলেন, সেন্ট্রির কথাটা বকরধ্বজ কচট্রপ নয়, সম্ভবত ব্রেক দ্য জ ক্যাচ দ্য টপ। কিন্তু বহুবার গিয়ে গোপনে খোঁড়াখুড়ি করে সিন্ধুক খুঁজে পাননি ওরা। শেষবার গিয়েছিলেন গভীর রাতে। দুজনে একটা জায়গা পালাক্রমে খুঁড়েছেন। হঠাৎ সেখানে হাজির হন তাদের এক সহযোদ্ধা। তার হাতে বন্দুক ছিল। গুলি ছুড়ে তাড়া করেন দুজনকে। অমরেশ চিনতে পেরেছিলেন, কিন্তু বইয়ে তার নাম লেখেননি। এখন বোঝা যাচ্ছে সেই সহযোদ্ধার নাম শচীন মজুমদার। চলো এবার বেরোনো যাক। বাংলোর দক্ষিণের সদর গেট দিয়ে আমরা বেরোলাম। ততক্ষণে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। কিছুটা এগিয়ে বাঁ দিকে মোড় নিলেন কর্নেল। একটু পরে নদীর ধারে পৌঁছলাম। এখানে বালির চড়া সমতল, তাই জলটা ছড়িয়ে গেছে। জুতোর তলা ভেজানো ঝিরঝিরে স্রোত মাত্র। ওপারে গিয়ে ঝোপঝাড় ঠেলে কর্নেল গুড়ি মেরে এগোলেন। ওকে অনুসরণ করছিলাম। হঠাৎ কানে এলো সামনে কোথাও কারা কথা বলছে। আরও কিছুটা এগিয়ে গিয়ে হালদার মশাইয়ের কণ্ঠস্বর কানে এলো, ব্রেক দ্য চ ক্যাচ দ্য টপ, বকরধ্বজ কচত টপ। কেউ বলল, শাট আপ, জায়গাটা দেখাও, নইলে দেখছো তো হাতে কি আছে। ওহে মৃত্যু, তুমি মোরে কি দেখাও ভয়, সে ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই বেটা, শুধু জায়গাটা দেখিয়ে দে, ছাড়া পাবি, নইলে পাগলামি ঘুচিয়ে দেব। দেবীদা জানে, দেবীদা জানে, দেবীদা জানে। তবে যে তুই বলছিলি তুই জানিস। আমিও চিনি, আমিও চিনি, আমিও চিনি। চুপ, চিনিয়ে দে এক্ষুনি। আগে সরপুরিয়া খাওয়াও, সরপুরিয়া খাবো, চাঁদের আলোয় বসে খাবো, সিন্ধুকের পিঠে বসে খাবো। সরপুরিয়া খেতে ভালো,
চাঁদের আলো দেখতে ভালো। ঠিক আছে, ফিরে গিয়ে খাওয়াবো। আগে সিন্দুক বের করি, তবে তো। ততক্ষণে আমরা আরও এগিয়ে গেছি। সেই ভাঙা মন্দিরের স্তূপের পাশে একটা ফাঁকা জায়গায় পাগল হালদার মশাই নাচানাচি করছেন। তার সামনে একজন তাগড়াই চেহারার লোক, পরনে প্যান্ট শার্ট, এক হাতে টর্চ আছে। জ্যোৎস্নায় ঝকমক করছে টর্চটা, অন্য হাতে সম্ভবত কোনো অস্ত্র। সেটা হালদার মশাইয়ের দিকে বারবার তাক করছে সে। হালদার মশাই নির্বিকার নৃত্য করছেন। দৃশ্যটা হাস্যকর বটে, কিন্তু ভয়ঙ্কর। এই শেষবার বলছি, 10 গোনার মধ্যে চিনিয়ে না দিলে জবাই করে ফেলবো। রেডি? 1 2 3 4 5। হালদার মশাই মাটিতে পা ঠুকে বললেন, হেইখানে, হেইখানে, হেইখানে। দেবীদা কইছিল হেইখানে। লোকটা হাসল। যাত চলে। তুই কোন জেলার লোক রে? বরিশালে জন্ম নাকি? হ, দেবীদা কইছিল হেইখানে। ব্রেক দ্য জ, ক্যাচ দ্য টপ, বকর ধ্বজ কচত টপ। ঠিক আছে, এখানে যদি পোতা না থাকে বুঝতে পারছিস কি হবে? হ কর্তা, বুঝছি। চল ফেরা যাক। সর পুড়িয়া খাওয়াইবেন কর্তা? খাওয়াবো, চল। হঠাৎ স্তূপের কাছ থেকে একটা ছায়া মূর্তি গুড়ি মেরে এসে ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। তার হাতে টর্চ ছিটকে পড়ল। হালদার মশাই ভ্যাবাচাকা খেয়ে থমকে দাঁড়িয়েছিলেন। তারপর গর্জে উঠলেন, তবে রে হালার পো, ঘুঘু দেখিস, ফান দেখো নাই? হালদার মশাই 2 হাতে দ্বিতীয় লোকটাকে জাপটে ধরলেন। ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আমি উসখুস করছিলাম। কর্নেল চিমটি কেটে চুপ করে থাকতে ইশারা করলেন। প্রথম লোকটা টর্চ কুড়িয়ে নিতে ঝুঁকেছে। কাছাকাছি একটা গাছের আড়াল থেকে আর একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। প্রথম লোকটা টের পেয়েই ঘুরে দাঁড়িয়ে বলল, কে? ইউ ট্রেচারাস! আমাকে বসিয়ে রেখে তুমি স্পটে চলে এসেছ? তবে মরো। সঙ্গে সঙ্গে কর্নেল টর্চ জেলে চিৎকার করে বললেন, তার আগে তোমার খুলি উড়ে যাবে। ফায়ার আর্মসটা ফেলে দাও বলছি। তারপর এদিক ওদিক থেকে অনেকগুলো টর্চ জ্বলে উঠল। আশপাশের গাছ থেকে ধূপধাপ শব্দে কারা নামল। কর্নেল এগিয়ে গিয়ে বললেন, হালদার মশাই, কাশেমকে পুলিশের জিম্মায় দিয়ে উঠে পড়ুন। হ বলে উঠে দাঁড়ালেন হালদার মশাই। দেখলাম পুলিশের অফিসার ইনচার্জ রমেন পালিত এগিয়ে গিয়ে একটা ফায়ার আর্মস করিয়ে নিলেন। বললেন, সুকমল সেন, আপনাকে 2টো মার্ডার এবং একটা অ্যাটেম্প্ট ফর মার্ডারের চার্জে অ্যারেস্ট করা হলো। তাছাড়া আপনার নামে এই রিজার্ভ ফরেস্ট থেকে কাঠ পাচারের সঙ্গে ইনভলভ থাকার জন্যও অনেক অভিযোগ আছে। আর শচীনবাবু, দেবী প্রসাদ দাশগুপ্তর ওপর অত্যাচার এবং ষড়যন্ত্রমূলক কাজের জন্য আপনার নামেও অভিযোগ আছে। দুঃখিত, আপনাকে গ্রেফতার করা হলো। শচীনবাবু বললেন, ভুল করবেন না মিস্টার পালিত, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আছে। দেবীবাবুর মেয়ে নীতা দেবী আজ থানায় গিয়ে আপনার নামে অভিযোগ করে এসেছেন। দেবীবাবুর ওপর আপনি যথেষ্ট অত্যাচার করেছেন। কলকাতা পুলিশও আমাদের মেসেজ পাঠিয়েছে। শচীনবাবু হুমকি দিলেন। প্রতাপকে জানালে আপনার বিপদ হবে মিস্টার পালিত। কর্নেল বললেন, হয়তো প্রতাপবাবু খুশিই হবেন এতে। তিনি স্থানীয় এমএলএ এবং মন্ত্রী। আপনাদের কাজকর্মে তার পলিটিক্যাল ইমেজ নষ্ট হচ্ছে ক্রমশ। চিন্তা করে দেখুন শচীনবাবু, একসময় আপনি কাঠ পাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তারপর সুকমল সেনের সঙ্গে আপনার রফা হয়েছিল। কিসের রফা তাও বলছি। 1942 সালের অগস্ট আন্দোলনে লুট করা রেঙ্গুন ট্রেজারির সিন্দুকের খোঁজ দিতে চেয়েছিলেন এই সুকমল সেন। দেবীবাবুর জামাই হয়েছেন সেন সাহেব। অতএব আপনার পক্ষে ওর ফাঁদে পড়া স্বাভাবিক। কিন্তু সেন সাহেবও জানেন না কোথায় সেটা পোতা আছে। তবে কাঠ পাচারের সঙ্গে এই ভদ্রলোকের জড়িত থাকার আসল কারণ এই জঙ্গলে রাখা সিন্দুক অনুসন্ধান। ইতিমধ্যে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইকে পাগল সাজিয়ে এখানে পাঠিয়ে আমি অমরেশ রায় এবং পরিতোষ লাহিড়ীর হত্যা রহস্যের সূত্র খুঁজতে চেয়েছিলাম। দৈবাত নীতার সঙ্গে যোগাযোগ হয়ে গেল। তখন জানলাম আসল খুনিকে।
পাগল শ্বশুরকে টোপ করেছিলেন জামাই, কিন্তু নিছক সন্দেহের বশে অত্যন্ত অকারণ দুটো নরহত্যা করে ফেললেন এই জামাই ভদ্রলোক। মিস্টার সেন, অমরেশবাবু বা পরিতোষবাবু কেন, কেউই জানতেন না কোথায় সিন্দুক পোতা আছে। সেন সাহেব বাঁকা হাসলেন। আপনি জানেন তাহলে? হ্যাঁ, জেনেছি। আজ সকালেই আবিষ্কার করেছি। মিস্টার পালিত, আসামিদের থানায় নিয়ে যান। বাংলোয় ফিরে হালদার মশাই দুঃখিতভাবে বললেন, অহন ড্রেস চেঞ্জ করব কেমনে? পূর্ণিমা হোটেলে আমার ড্রেস আছে, আনবে কেডা? কর্নেল হাসলেন। আপাতত জয়ন্তের পাঞ্জাবি পাজামা পেয়ে যাবেন। স্নান করেও নিতে পারেন। বাথরুমে যান, ধুলো ময়লায় নোংরা হয়ে গেছেন। হালদার মশাই বললেন, হ, ঠিক কইছেন, গা ঘিন ঘিন করতাছে। উনি বাথরুমে ঢুকে পড়লেন। বললাম, সব বোঝা গেল, কিন্তু বিলুকে খুন করতে গেছিল কে? কর্নেল বললেন, আমার কথাটা ভুলে গেছো ডার্লিং। বলেছিলাম সেই খুনির আসল টার্গেট নিতাও হতে পারে। হ্যাঁ, নিতাই বটে। তবে নিতাকে মেরে সে নিশ্চয়ই বিলুকেও রেহাই দিত না। বিলু গুলি ছোড়ার সুযোগ পেত বলে মনে হয় না। দুজনকেই মরতে হতো। কিন্তু লোকটাকে? কর্নেল কিটব্যাগ থেকে একটা ছবি বের করে দিলেন। বললেন, লোকটাকে কিছুক্ষণ আগে টর্চের আলোয় দেখেছো। এবার দেখো তো চিনতে পারো কিনা। ছবিটা দেখেই বললাম, ফরেস্ট গার্ড কাশেম না? হ্যাঁ, সেন সাহেবের চেনা কাশেম। সেন সাহেব এবার নিতাকে নিয়ে এসে খতম করতে চেয়েছিলেন, কারণ নিতা তার অনেক অপরাধের সাক্ষী। বিশেষ করে অমরেশ এবং পরিতোষকে হুমকি দেওয়া চিঠিগুলো নিতার হাতের লেখা। নিতাকে চিঠি লিখতে বাধ্য করতেন সুকমল সেন। অমরেশবাবু স্ত্রীকে লেখা চিঠির হস্তাক্ষর এবং আমাকে আজ লিখে যাওয়া চিঠির হস্তাক্ষর হুবহু এক। চমকে উঠে বললাম, তাই বটে, চিঠির হস্তাক্ষর দেখে চেনা লাগছিল। কর্নেল কিট ব্যাগের চেন খুলে বললেন, তুমি তো জানো আমার বাড়িতে জেরক্স মেশিন আছে। নন্দিনী দিয়ে যাওয়া ইংল্যান্ড লেটারের জেরক্স কপির সঙ্গে বাথরুমে রেখে যাওয়া নিতার চিঠির হস্তাক্ষর মিলিয়ে দেখো। কর্নেল চিঠি দুটো বের করে দিলেন। মিলিয়ে দেখে বললাম, হ্যাঁ, একই হস্তাক্ষর। হালদার মশাই বাথরুম থেকে উঁকি দিয়ে বললেন, জয়ন্তবাবু, পাজামা পাঞ্জাবি। কিছুক্ষণ পরে প্রাইভেট ডিটেকটিভ সেজে গুজে বেরোলেন। কর্নেল বললেন, ভোলাকে ডেকে আনো জয়ন্ত। হালদার মশাইয়ের শোবার ব্যবস্থা করা দরকার। ডিনারের ব্যবস্থা করা যাবে না, তবে ভোলার ভাড়ারে পাউরুটি সন্দেশ মিলতেও পারে। হালদার মশাই জোরে হাত নেড়ে বললেন, না, যাই গিয়া। সে কি, এত রাত্রে কোথায় যাবেন? পূর্ণিমা হোটেলে। ওনারের লগে মামা ভাগনা সম্বন্ধ করছি। ভাগনা চিন্তায় আছে। কিন্তু এখন কি ওখানে মিলের ব্যবস্থা হবে? হালদার মশাই সহাস্যে বললেন, শচীনবাবু জামাই আদরে ডিনার সার্ভ করেছেন। খিচুড়ি, ডিম সিদ্ধ, পাঁপড় ভাজা, চাটনি। যাই গিয়া, মর্নিংয়ে আসবো। প্রাইভেট ডিটেকটিভ সবেগে বেরিয়ে গেলেন। ভোরে কর্নেলের তাড়ায় ঘুম ভেঙে উঠতে হলো। ভোলা আমার জন্য বেটি এবং কর্নেলের জন্য কফি দিয়ে গেল। তারপর কর্নেল আমাকে নিয়ে বেরোলেন। গ্রীষ্মের প্রত্যুষে বনভূমির অপার্থিব সৌন্দর্য আছে। এই প্রথম সেই সৌন্দর্য দেখলাম। সদ্য ঘুম ভাঙা পাখিরা ডাকাডাকি করছে। গাছপালার মধ্যে যেন জেগে ওঠা স্পন্দন। হালকা বাতাসে অজানা ফুলের সৌরভ। সেই স্তূপের মাথায় উঠে কর্নেল বললেন, দেখে যাও। ঝোপঝাড় ভেঙে ওর কাছে গিয়ে দেখি কর্নেল নুয়ে পড়া ঝোপ লতা পাতা সরাচ্ছেন। এক হাত চওড়া একটা ফাটলের ভেতর অন্ধকার ছমছম করছে। কর্নেল টর্চ জ্বাললেন। গভীর ফাটলের তলায় কি একটা কালো জিনিসের কোণের অংশ দেখা যাচ্ছে। বাকিটা মাটির ভেতর ঢাকা পড়েছে। বললাম, ওটাই কি সেই সিন্দুক? কর্নেল বললেন, সিন্ধুকের একটা কোণ দেখা যাচ্ছে। ওটা আইনত সরকারি সম্পত্তি। ওটার হদিশ পুলিশকে এবার দেওয়া দরকার। 1 মিনিট। বলে কর্নেল স্তূপের মাথা থেকে কয়েকটা চাঙড় ফাটলে গড়িয়ে ফেললেন।
ঢাকা পড়ল গুপ্তধন। তারপর ঝোপ লতা পাতাগুলো আগের মতোই টেনে ফাটলটা ঢেকে দিলেন। বাংলোয় ফিরে এসে কর্নেল বললেন, নিতার সেই রুমালটা সঙ্গে নাও ডার্লিং। ভ্যাট, কি যে বলেন! বারে, রুমালটা ওকে ফেরত দিতে হবে না? এই বৃদ্ধের হাতে কোনো যুবতীর রুমাল শোভা পায় না। চলো, ফেরার পথে হালদার মশাইকে পূর্ণিমা হোটেল থেকে নিয়ে আসবো। 10:30টার ট্রেনে কলকাতা ফিরবো একসঙ্গে। নাক বরাবর জঙ্গলের ভেতর হেঁটে স্টেশন রোডে পৌঁছলাম। বললাম, সেন সাহেব নিতাকে খুনের জন্য কাশেমকে পাঠিয়েছিলেন। পুলিশকে এটা বলবেন না, এটা ওর সেকেন্ড মার্ডার অ্যাটেম্প্ট। কর্নেল বললেন, হ্যাঁ, ছবিটা তো নিয়ে যাচ্ছি সেজন্যই। একটা খালি রিক্সা দাঁড় করিয়ে আমরা উঠে বসলাম। কর্নেলের চোখে বাইনোকুলার। একখানে হঠাৎ বললেন, রোখো রোখো। সাইকেল রিক্সা থেমে গেল। কর্নেল চোখ টিপে হেসে বললেন, সকালের আলোয় যুবক যুবতীদের নিভৃত প্রেমালাপ এই কদর্য পৃথিবীকে স্বর্গীয় সৌন্দর্য উপহার দেয় ডার্লিং। ওই দেখো। ওদিকে নয়, পার্কের দিকে তাকাও। পাশেই একটা পার্ক। কোনার দিকের বেঞ্চে ফুলের ঝোপের আড়ালে দুটিতে বসে আছে। পাশে দাঁড় করানো মোটর সাইকেল। বললাম, কি আশ্চর্য! না, এটাই স্বাভাবিক। যৌবন যৌবনকে এমনি করে টানে। তবে দার্শনিকরা বলেছেন, প্রেম এসে মানুষের ভেতরকার হিংস্র পশুকে তাড়িয়ে দেয়। প্রেম এত শক্তিমান। কিন্তু নিতা যে পরস্ত্রী। আপাতত পরক্রিয়া প্রেম বলা চলে। তবে সরকার ডিভোর্স আইন চালু করেছেন। কাজেই ডার্লিং, তোমার চিন্তার কারণ নেই। যাও, রুমাল ফেরত দিয়ে এসো। কি বলছেন? ওই মস্তানটার কাছে আমি যাব? হ্যাঁ, বিলু মস্তান টস্তান বটে, তবে আশা করি নিতা ওকে জব্দ করতে পারবে। মেয়েরা এটা পারে জয়ন্ত। যাও, রুমালটা দিয়ে এসো। না, আপনি যান। কর্নেল রিক্সাওয়ালাকে বললেন। 1 মিনিট, আসছি। বলে বৃদ্ধ রহস্যভেদী আমার হাত থেকে রুমাল নিয়ে পার্কে ঢুকে পড়লেন। রিক্সাওয়ালা অবাক হয়ে বলল, কি হলো স্যার? বুড়ো সাহেব কোথায় যাচ্ছেন? আমার যে লেট হয়ে যাচ্ছে। বললাম, ভেবো না, বুড়ো সাহেব পুষিয়ে দেবেন। তবে উনি কার কাছে যাচ্ছেন জানো তো? শচীনবাবুর ছেলে বিলুবাবুর কাছে। চেনো না বিলুবাবুকে? রিক্সাওয়ালা অমনি ভোরকে গিয়ে শুধু উচ্চারণ করল, অ অ নয়, বড় ধ্বজ কচত টপ। আগে হাসতে হাসতে বললাম, কিছু না। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী থেকে বড়কধ্বজ কচতটপ রহস্যের শেষ পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।